যে এই চট্টগ্রামের মাটি সবসময় স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছে। সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে এখন পর্যন্ত স্বাধীনতার জন্য চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামের মানুষ তারা বিদ্রোহী মানুষ। মাস্টারদা, সূর্য সেন, পৃথিবীলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে পরবর্তীকালে পাকিস্তান আন্দোলনের নেতৃবৃন্দ এবং বাংলাদেশের স্বাধীনতার যে আন্দোলন, সেই আন্দোলনে চট্টগ্রামের মানুষেরা অনেক অবদান রেখেছে। সর্বোপরি বাংলাদেশের গণতন্ত্রের মুক্তির জন্য এই চট্টগ্রামের মানুষ যে লড়াই করে চলেছে, সে লড়াই তুলনাহীন। আমি সবসময় তাকে স্যালুট জানাই, অভিবাদন জানাই। প্রিয় বন্ধুরা, আজকে পূর্ণভূমি বললাম এই জন্যে যে মানুষটিকে আমরা স্মরণ করি প্রায় প্রতিদিনই বলা যায়, যে মানুষটির আড়ালে আছে বাংলাদেশের এই ভূখণ্ড স্বাধীনতা পেত না, যে মানুষটি তার খুব স্বল্প রাজনৈতিক জীবনে বাংলাদেশের চেহারাকে আমূল পরিবর্তন করে দিয়েছিলেন, সেই মানুষটি তার যুদ্ধের সূচনা আপনাদের এই চট্টগ্রামের মাটিতে কালুরঘাট কেন্দ্র থেকে, তাই না? ওইখানে যুদ্ধ হয়েছে। আবার দেখেন, আমরা কি হুকুম জানি না, কাকতালীয় ভাবে আবার তিনি দেশের জন্য সারা শেখ জিয়া রহমানের অবদান, তার কৃতিত্বের কথা, তার মেধা যোগ্যতার কথা এই এত স্বল্প পরিসরে বলে শেষ করা যায় না। গণিত চৌধুরীকে আমি ধন্যবাদ জানাতে চাই, তিনি চেষ্টা করেছেন 10 পৃষ্ঠা একটা প্রবন্ধের মধ্যে শহীদ জিয়ার একটা দিক তুলে আনতে। শুধু একটা হচ্ছে যে জাতিসত্তার উপকার, এটা খুবই প্রয়োজনীয় দিক। এই জাতিসত্তার ব্যাপারটা আমাদের কাছে সকলের বোঝা উচিত, যেটা অনেকে এখানে আলোচনা করেছেন, আমি সেই বিষয়ে খুব বেশি যাব না। একটি কথা বলতে চাই, যে যখন শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমরা সবাই বাঙালি, তখন কিন্তু পার্বত্য চট্টগ্রামের মানববন্ধন আরমা থেকে শুরু করে যারা তখন নেতৃত্বে ছিলেন, তারা একমত হননি। তারা বলেছিলেন আমরা তো বাঙালি নই, আমরা আমাদের প্রত্যেকের আলাদা আলাদা জাতিসত্তা রয়েছে, যেটাকে আমরা ক্ষুদ্র জাতিসত্তা বলি, তাহলে এদের পরিচয় কি হবে? অন্যদিকে আমরা যারা বাঙালি, আমরা তো শুধু বাঙালি বললে আশেপাশের যে রাজ্যগুলো আছে, দেশগুলো আছে, সেখানেও তো বাঙালি আছে। পশ্চিম বাংলায় বাঙালি আছে, আসামে বাঙালি আছে, ত্রিপুরায় বাঙালি আছে, তবে তারা কি? এই জন্যই রাষ্ট্রপতি জিয়া রহমান তার সুদূর প্রসারী চিন্তা নিয়ে এই জাতির নতুন একটা আইডেন্টিটি, নতুন একটা পরিচয় দিলেন, এবং তার দর্শন হয়ে আসলো সেই অপরাজয় একটা দর্শন, বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন। এই জন্যই বাংলাদেশী জাতীয়তাবাদ বলি আমরা, এখানেই শহীদ হচ্ছে সেই বাংলাদেশী জাতীয়তাবাদের রূপকার। প্রিয় বন্ধুরা, এর যে অন্তর্দৃষ্টি দেখা, এবং এটা শহীদ জিয়া রহমানের ছিল, এবং তিনি শুধু সেদিনকার কথা চিন্তা করেন নাই, তিনি শত শত বছরের পরেও কথা চিন্তা করেছিলেন, বেরিয়ে পড়েছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদ। দেখেন, আওয়ামী লীগও কিন্তু অস্বীকার করতে পারে নাই, যদি সারাক্ষণ তারা জিয়া রহমান সাহেবকে অস্বীকার করেন, তার অবদানকে খাটো করে দেখান, তারাও কিন্তু পাসপোর্টে বাংলাদেশী জাতীয়তাবাদ বলতে বাধ্য হয়েছে, বাংলাদেশী ন্যাশনাল। আরেকটা কথা তারা প্রায় ভুলে যায়, তাদের কিন্তু আপনার অস্তিত্ব ছিল না। তাদের পূর্ব অগ্রজরা যখন বাকশাল তৈরি করেছিল শেখ মুজিবুর রহমান সাহেবের নেতৃত্বে, সেই সরকার, সেই দল, সেখানে কিন্তু আওয়ামী লীগকে বিলুপ্ত করে দেওয়া হয়েছিল। আওয়ামী লীগ ছিল না। দ্বিতীয়বার আওয়ামী লীগের জন্ম হয়েছিল শহীদ জিয়া রহমান যখন এক দল থেকে বৈধ গণতন্ত্র প্রবর্তন করলেন, মাল্টি পার্টি সিস্টেম নিয়ে আসলেন, তখনই আবার আওয়ামী লীগ বরখাস্ত করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিবন্ধিত করেছেন। অনেকেই আমরা
মনে করি না, মনে করতে চাই না, আওয়ামী লীগ একেবারে মনে করতে চায় না। সারাক্ষণ একটা কথা বলতে থাকে যে জিয়াউর রহমানের কোন কৃতিত্ব নাই, আরো মিথ্যা অপেক্ষা আমরা দিতে থাকে পাকিস্তানের চর ছিল, যুদ্ধ করেন নাই। আর এই কথাগুলো বলে অনেক কথা এসে যাবে, যে কথাগুলো ওনাদের পছন্দ হয় না, ওনাদের গায়ে আগুন জ্বলে যায় যখন আমরা সত্য কথা বলি। বাংলাদেশের মানুষ 1971 সালে যখন সংগ্রামের মধ্য দিয়ে চরম জায়গায় পৌঁছে গেছে, যখন প্রতিটি মানুষ অপেক্ষা করছে একটা চূড়ান্ত একটা সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে সরিয়ে বাংলাদেশের মানুষ তারা তাদের রাষ্ট্র ক্ষমতা দখল করবে, সেই সময় পাক হানাদার বাহিনী যখন আক্রমণ করলো, গণহত্যা শুরু করলো 25 মার্চ রাত্রে, সেই সময় তারা কিন্তু সেদিন সব পালিয়ে চলে গিয়েছিলেন, দেশে কেউ ছিলেন না। একমাত্র তাদের নেতা তিনি থেকে গিয়েছিলেন, তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন। এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, বলতে চাইনি, কারণ তারা সারাক্ষণই এই কথাগুলো বলতে থাকে। আর একজন মাত্র ব্যক্তিকে একেবারে আপনার মহৎ করে মহিয়ান করে আর কেউ নেই, এক নেতা এক দেশ, ওই শেখ মুজিবের বাংলাদেশ, এটা ছাড়া কোনো কথা। কিন্তু সেই এই হতভাগ জাতি, তিন কর্তব্য বিমূঢ় জাতি সেদিন 26 তারিখে একটা কণ্ঠ শুনতে পেয়েছিল। সেই কণ্ঠটি ভেসে গিয়েছিল আপনাদের চট্টগ্রাম থেকে, বেতারে। আমি মেজর জিয়া বলছি। একটা শব্দ, এই একটা কথা, আর সেই সময় যখন উচ্চারণ করলেন, উই রিভল্ট এগেইনস্ট দ্য অকুপেশন আর্মি অফ পাকিস্তান, এবং আমরা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছি, তখন সেই স্ফুলিঙ্গ এর মধ্যে তুলে উঠেছিল সমগ্র বাংলাদেশ। শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ, মুক্তির যুদ্ধ। বন্ধু, এটাকে অস্বীকার করার কোনো উপায় নেই। আজকে শহীদ জিয়াউর রহমানের আমি আত্মসত্তার কথাগুলো বলেছেন, আমি আপনাদের বললাম। আর সবচেয়ে বড় অবদান আমার কাছে মনে হয়, যিনি এই জাতিকে হতাশ হয়ে যাওয়া জাতি, যারা আবার 1972 থেকে 75 সাল আওয়ামী দুঃশাসনে, আওয়ামী অত্যাচারে, নির্যাতনে, ভ্রান্ত নীতির কারণে হতাশ জাতিতে পরিণত হয়ে গিয়েছিল, তারা কিন্তু এই জিয়াউর রহমান যখন আবার 7ই নভেম্বর 1975 সালে সিপাহী জনতার বিদ্রোহের বিপ্লবের মধ্য দিয়ে যখন তিনি পুনরায় তখন একটি বিরোধী দল বলতে ছিল না ভাইয়া প্লিজ, তখন কিন্তু বিরোধী দল বলতে কিছুই ছিল না। অন্যান্য এই মাল্টি পার্টি যে ডেমোক্রেসি, এটা তারা চায় না। তারা সবসময় চেয়েছে তারা নিজেরাই একমাত্র শাসন করবে, অন্য কেউ শাসন করবে না। তারা পাঠ করবে, সবকিছু তারা নিয়ে চলে যাবে। করেছ তাই। ওই 5 বছর ছিল আওয়ামী লীগের দুঃশাসনের বছর। আব্দুল ভাই আছেন, তিনি জানেন ওই সময় কতগুলো বই বেরিয়েছিল। সেই বইগুলো আমরা এখানে অনেকেই পাই না এখন। আওয়ামী লীগের দুঃশাসন 5 বছর, আওয়ামী লীগের শাসন আমার 5 বছরের অনেকগুলো বই শাসন বেরিয়েছিল। দুর্ভাগ্যক্রমে সে বইগুলো আউট অফ আওয়ামী লীগ বাংলাদেশের সম্পর্কে সেদিন ধ্বংস করে দিয়েছিল এবং প্রথম সংবিধান তারাই কাটাছেড়া করে নষ্ট করেছে। প্রথমে তারা বিশেষ ক্ষমতা আইন করেছে, এরপর তারা জরুরি অবস্থা আইন করেছে। সব শেষে যখন সামাল দিতে পারছিল না, সেই সময় তারা সমস্ত রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল। যারা মুরব্বী আছে তারা সবাই জানে, তাই না? এই শেখ মুজিবুর রহমান, যিনি গণতন্ত্রের অবিসংবাদী নেতা ছিলেন, তার নেতৃত্বে মাত্র 11 মিনিটের পার্লামেন্টের একটা সভায় সেদিন গণতন্ত্রকে হত্যা করে, গণতন্ত্রকে হত্যা করে সেদিন একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল তৈরি করা হয়েছিল। এই বাকশাল ছিল বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে। এই বাকশাল তৈরি করে তারা সমগ্র জাতিকে শৃঙ্খলিত করে ফেললেন। কেউ কোনো দল করতে পারবে না, কারণ ভিন্ন মত থাকবে না, সবাইকে এক চিন্তা করতে হবে। তারা বলতো তাই, এক নেতা এক দেশ।
আজকে সেই আওয়ামী লীগ আবারও নতুন করে সেই বাকশাল প্রতিষ্ঠা করবার জন্য নতুন করে তারা গত 15 বছর ধরে কাজ করছে। এগুলো হচ্ছে বাস্তবতা। তাদের সেই লক্ষ্য তারা এখন আসতে চায়। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রাজনৈতিক পথ পরিবর্তন পরে সেই ব্যবস্থাকে বাতিল করে দিয়ে তিনি বহুদলীয় রাজনীতির ব্যবস্থায় করেছিলেন, গণতন্ত্রের ব্যবস্থা। বন্ধুগণ, এগুলো হচ্ছে বাস্তবতা। এগুলো বললে পছন্দ করে দেখবেন তখন তাদের গা জ্বলে যায়। তো জিয়া রহমান সাহেবকে তারা গালিগালাজ করতে থাকে, বিভিন্ন রকম মিথ্যা কথা বলে এবং তাকে ছোট করে দেখাতে চায়। আমরা শেখ মুজিবুর রহমান সাহেব আমাদেরকে কখনোই ছোট করি না। আমরা অন্যান্য যে জাতীয় নেতা যারা আছেন, যারা সেই 1947 সালের আগে থেকেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মধ্যে অবদান রেখেছেন, তাদেরকে আমরা স্মরণ করতে চাই। ওদের কাছে নেই আর জিয়া রহমান সাহেবের নেই। এই হচ্ছে আওয়ামী লীগ। বন্ধুগণ, সেখান থেকে জিয়া রহমান তাকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন এবং সবচেয়ে যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে তিনি অত্যন্ত অল্প সময় 3.5 থেকে 4 বছর সময়ের মধ্যে তিনি গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। ঐক্যবদ্ধ করে উন্নয়ন উৎপাদনের রাজনীতি। তার দুর্ভিক্ষ হয়েছিল তার কিছু জায়গা আমাদের শাসন করে, মানুষ না খেতে পেয়ে মারা গিয়েছিল, রাতও মানুষের না খেতে পেয়ে মারা গেছে 1974 সালে। এবং সেদিন রংপুরের বাসন্তী তার রাতের নিবারণের জন্য এক টুকরো কাপড় পায়নি, সেই মাছ ধরার জাল দিয়ে সেটা লজ্জা নিবারণ করেছিল। পত্রিকায় সেই অবস্থা থেকে অতি অল্প সময়ের মধ্যে জিয়া রহমান গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে কৃষ্ণের বিপ্লব নিয়ে এসেছিল। তিনি খালকরণ কর্মসূচি করেছিলেন, উচ্চ ফলনশীল বীজ নিয়ে এসেছিলেন, কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন, যার ফলে তার পরের বছরই কৃষিতে উদ্বৃত্ত হয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব হয়েছিল। খাদ্যশস্য শিল্পে 2 শিফট 3 শিফট করে উৎপাদন শুরু করেছিল। আরেকটি বড় কাজ জিয়া রহমান সাহেব করেছিলেন, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ভ্রান্ত সমাজতন্ত্রের কথা বলে, অর্থাৎ সমাজতন্ত্রের ভ্রান্ত নীতি, এই যে তখন তিনি শুরু করেছিলেন যে সমাজতন্ত্র করবেন, এই সমাজতন্ত্র করতে গিয়ে তিনি সব শিল্প কলকারখানা জাতীয়করণ করেছিলেন, বেসরকারি উদ্যোগকে বন্ধ করে দিয়েছিলেন। এই জিয়া রহমান সাহেব সেই বেসরকারি উদ্যোগকে আদর চালু করলেন, একটা মুক্ত বাজার অর্থনীতির সূচনা করলেন এবং প্রত্যেকটি অবহেলিত অঞ্চলকে তিনি যাতে করে সেখানে উৎপাদন হয়, শিল্পে বিনিয়োগ হয়, তার জন্য বিশেষভাবে বোর্ড তৈরি করলেন, যেটা তিনি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জন্য বোর্ড তৈরি করেছিলেন। রাজশাহীতে তিনি রাজশাহী উন্নয়ন বোর্ড তৈরি করেছিলেন। এইভাবে তিনি একটা যে জায়গাকে যারা অনুন্নত ছিল তাদের উন্নত করবার জন্য কাজ শুরু করেছিলেন। অনেক কিছু আছে বলার, নিশ্চয় এত কথা বলে শেষ করা যাবে না। বাংলাদেশের যা কিছু সুন্দর, যা কিছু নতুন, যা কিছু ভবিষ্যৎ সম্ভাবনাময়, সবকিছু সূচনা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এই যে আজকে আমাদের শ্রমিক ভাইরা বিদেশে যায়, রেমিটেন্স নিয়ে আসে। আমি মাঝখানে কিছুদিন আগে আপনার উমরাতে গিয়েছিলাম, মক্কা মদিনা। আমরা দেখলাম যে সব আপনাদের চট্টগ্রামের লোক সেখানে প্রচুর, তারা সেখানে ব্যবসা বাণিজ্য করছেন এবং তারা আছেন সেখানে এবং প্রচুর কাজ করছেন। শ্রমিক ভাইরা আছেন মধ্যপ্রাচ্যে। আমি জিজ্ঞেস করলাম কথা ছিল প্রায় 30 লাখ মানুষ এখন আছে। এই সবই কিন্তু আপনার এই জিয়া রহমান সাহেবের শুরু। আপনি যদি এখনো যান, আপনার অনেকেই যান, সবাই জানান চট্টগ্রামের মানুষ মিনাতে যে গাছগুলো, যেটাকে তারা বলে জিয়া গাছ, আরাফাতে, সেই গাছগুলো কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শুরু। এই নিম গাছ নিয়ে ওনার শুরু করা, ওটা নামই হয়ে গেছে জিয়া গাছ, তাই না? সেইভাবে গার্মেন্টস, যে গার্মেন্টস আমাদের অর্থনীতির মূল ভিত্তি হয়ে আছে, সেই গার্মেন্টস কিন্তু শুরু করেছেন তিনি এটা সূচনা করেছিলেন। আজকে বাংলাদেশের উন্নয়নের শুরুটা করে দিয়েছিলেন তিনি। এমন কোন জায়গা নেই যেখানে উন্নয়নের ছাপ পড়ে নেই। তেঁতুলিয়ায় গিয়েছেন একবার, সেই পঞ্চগড় তেঁতুলিয়া শেষ দিকে, আমার বাড়ির দিকে বিদ্যুৎ ছিল না। উনি রাতে সেখানে গেস্ট হাউসে ছিলেন। ওই এলাকার লোকজন রাতে লাইট জ্বালিয়ে মিটিং করলেন। তখন উনি অভ্যাস ছিল যে রাতে থাকতেন, থেকে সবাইকে জিজ্ঞেস করতে যে তোমাদের এখানে সমস্যা কি।
তারপরে আমাদের বিদ্যুৎ নাই। তিনি পৃথিবীর চেয়ারম্যানকে ডেকে বললেন যে এই জেনারেটর যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি এখানে বিদ্যুৎ সংযোগ দিতে পারছো, এই জেনারেটর এখানেই থাকবে। এই ছিলেন জিয়া রহমান। তিনি বিভিন্ন অঞ্চলগুলোকে উন্নয়ন করবার জন্য বিভিন্ন জেলায় 19টা জেলা তখন সেই জেলাগুলোতে তিনি ক্যাবিনেট মিটিং শুরু করলেন। অর্থাৎ যে মিটিং হতো ঢাকায়, সেই মিটিং গুলোকে সেই জেলাগুলোতে ক্যাবিনেট মিটিং করে তাৎক্ষণিকভাবে সেই জেলাগুলোর সমস্যাকে তিনি আপনার সমাধানের জন্য নির্দেশ দিলেন। একদিকে না, চতুর্দিকে তার যোগ ছিল, নিশ্চিত ছিল। কালচার, সংস্কৃতি। রংপুরে একবার গেলেন, রংপুরে গিয়ে রাত্রে বেশিরভাগ জায়গায় যেখানে যেতে রাত্রি যাওয়া করতেন তাদের সব সমস্যা জানার জন্য। সেখানে গিয়ে তিনি একটা ছোট মেয়ে খুব চমৎকার ভাবে গান শুনলেন। তিনি আগে বলে যে মেয়েটা কে, সেখানকার আমাদের একটা মেয়ে ভাবে গান গান, নাম কি? ওটার নাম হচ্ছে বেবি নাজনীন। মহিলাদের কারণের সুবিধার জন্য, তাদেরকে উন্নতি করার জন্য তাদের একটা আলাদা মন্ত্রণালয় করেছিলেন, মহিলা মন্ত্রণালয়, শিশু মন্ত্রণালয়। সব দিয়ে আমাদের শুরু করা পথের ইতিহাস। আজকে সেই জিয়া রহমানকে ইতিহাসটাকে বুঝে ফেলতে চায়। একটাই মাত্র কারণ যে জিয়া রহমান হচ্ছে মানুষের কাছে সেই মানুষ, সেই নেতা যিনি শুধু তাদের নেতা নন, যিনি তাদের স্বপ্নদ্রষ্টা এবং তার দৃষ্টি তিনি দেখাতেন দূরে, সামনের দিকে নিয়ে যেতেন। ইচ্ছা করলে কি আর নাম মুছে ফেলা যায়? যদি মুছে ফেলা যায়, জিয়া রহমানের নাম কি আপনারা ভুলবেন কোনোদিন? ভুলবেন না। কারণ কি জানেন? আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে দিই। ফিডেল ক্যাস্ট্রো, কিউবা একটা দেশ আছে আমেরিকার ক্যাপিটালের মধ্যে, আলাদা একটা সরকার নিয়ে থাকে। সেই দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হচ্ছিল, ফিডেল ক্যাস্ট্রোর নেতৃত্বে তিনি একবার গ্রেফতার হয়েছেন। গ্রেফতার হওয়ার পরে তিনি কাঠগড়ায় থেকে তার কারণ হলো, তাকে 12 বছর জেল দেওয়া হলো। তিনি বলেন, condemn me, it doesn't matter, history will absolve me. আমাকে তোরা বিচার করে আমার যে ধিক্কার দিতে পারো, কিন্তু ইতিহাস আমাকে ধারণ করবে। সেই ইতিহাস ধারণ করেছে জিয়া রহমানকে, তাকে ছোট করে দেখানোর কোন সুযোগ নাই। বন্ধুগণ, তার যে বাংলাদেশের জাতীয়তাবাদ, সেই পতাকা, সেই শত্রুরা ভেবেছিল যে জিয়া রহমানকে হত্যা করলেই বাংলাদেশের জাতীয়তাবাদের রাজনীতি চলে যাবে। আমি দেরি করবো না, কারণ সময় চলে যাবে, আপনারা অনেকে বাইরে যাবেন। সেই জাতীয়তাবাদের পতাকা তিনি তৈরি করেছিলেন। আর তার ইন্তেকালের পরে, তার শাহাদাতের পরে তারা ভেবেছিল যে এটা চলে যাবে, আর জাতীয়তাবাদ বলতে কিছু থাকবে না, বিএনপি বলতে কিছু থাকবে না। তারা সেদিন কিন্তু আপনার ওই ভুল ধারণা হয়ে ভেঙেছিল তাদের। যখন তারই যোগ্য উত্তরাধিকারী সহধর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে এসে সেই পতাকা তুলে ধরেছিলেন। 9 বছর তিনি স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, করে তিনি গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসেছেন, তাই না? আপনাদের অনেকে আছেন, অনেকে সব পুরনো নেতারা, তারা সবাই সেদিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সেই যুদ্ধে, সেই লড়াইয়ে শরীক ছিল। আজকে আপনারা লড়াই করছেন, সংগ্রাম করছেন আরেকজনের নেতৃত্বে, যিনি সেই পতাকাকে তুলে নিয়েছেন, দেশনেত্রীকে ষড়যন্ত্রমূলক ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখার ফলে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেমন তারেক রহমানের হাতে সেই পতাকা। শেষ করতে চাই, আপনারা অনেক দূরে দূরে যাবেন, শুধু এই কথা বলতে চাই, আজকে যে শাসন আমাদের উপরে চাপিয়ে দিয়েছে আওয়ামী লীগ, এরা সব সময় গণতন্ত্র বিরোধী, এরা সব সময় এক নায়কত্বে বিশ্বাস করে এবং তারা ওই বাকশালী বিশ্বাস করে। তারা বাকশালটাই করতে চায়, একটা নতুন ছদ্মবেশে আবহে গণতন্ত্রের একটা ফাসাদ দিয়ে দিতে চায়। সেভাবে তারা ওই তাদের শাসনকে আবার নিয়ে আসতে চায়। এই জন্য 15 বছর ধরে
সম্পূর্ণ বেআইনি ভাবে বিনা ভোটে জনগণের কোন ম্যান্ডেট ছাড়াই আজকে শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে দখল করে তারা ক্ষমতাকে দখল করে আছে। এবং আমাদের যে স্বপ্নগুলো ছিল 1971 সালে আমরা যুদ্ধ করছিলাম, সমস্ত স্বপ্নগুলোকে খান খান করে দিয়ে এখন তারা শুধুমাত্র একটা দল, কিছু ব্যক্তি, কিছু অলিগার্স, তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে, লুটপাটের সুবিধা করে দিয়ে এই দেশে তারা একটা লুটের রাজত্ব, চুরির রাজত্ব তৈরি করেছে। দেখুন, ভাবতে লজ্জা হয়, বলতে লজ্জা হয় যে আমার পুলিশ বাহিনীর সাবেক প্রধান তার বিরুদ্ধে প্রতিদিন পাতায় পাতায় হাজার হাজার দুর্নীতির খবর বেরোচ্ছে। এমন খবর সারা বাংলাদেশে এমন একটা জায়গা নাই যে সে জায়গা কিনে নাই, দখল করে নাই, এমনকি হিন্দু সম্প্রদায়ের জায়গা পর্যন্ত জোর করে দখল করে নিয়েছে। আর দেখেন এই সরকার কি করছে, ওই চোরকে, ওই ডাকাতকে তারা বাঁচাবার জন্য গোপনে তাকে পাচার করে দিচ্ছে। লজ্জা হয়, কি বলবো জানি না। আমার সেনাবাহিনী, আমার সবচেয়ে যাদের উপর ভরসা করে, যাদের উপর সব দেশের মানুষ আস্থা রয়েছে, সেই সেনাবাহিনীর সাবেক সেনা প্রধান করে মার্কিন স্যাংশন, এবং মার্কিন স্যাংশন বলে দেওয়া হয় কি কি কারণে তার উপর স্যাংশন দেওয়া হচ্ছে। কারণ দুর্নীতি একটা প্রধান জিনিস, আর দ্বিতীয়ত একটা বিরোধী নয়, একটা আজিজ নয়, অসংখ্য বিরোধী আজিজরা তৈরি করতে হবে। চতুর্দিকে দেখবেন যে আওয়ামী লীগের সমর্থন পুষ্ট বা আওয়ামী লীগ সব একটা রাক্ষস হয়ে মাফিয়া চক্র তৈরি করেছে এবং গোটা দেশটাকে তারা গিলে খাচ্ছে। আমি বললাম, বলেছি একটু অসুস্থ, কারণ এই কথাগুলো অনেক বড় করে বলা দরকার সকলের সামনে। আমরা যে মহান নেতার জীবন নিয়ে কথা বলছি, তার অবদান নিয়ে কথা বলছি, তার স্বপ্ন ছিল একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা যারা যুদ্ধ করেছি সেই সময় আমাদের একটাই স্বপ্ন ছিল যে আমরা সুখী সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই। আর এরা আমাদের কি দিচ্ছে? এরা দিচ্ছে দুর্নীতি, মাফিয়া যুক্ত এবং আইনের শাসনকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে, গভর্নেন্সকে শেষ করে দিয়ে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে, ভোট ডাকাতি করে তারা আমাদেরকে দামি নির্বাচন, মধ্যরাতের নির্বাচন, এই সব সীমা আছে একটা, যে আমি বলি যে একটা ক্যারিকেচারের সীমা, ক্যারিকেচার। মানুষ তো আপনার বেশি দিন এটা সহ্য করবে না, করছেও না। মানুষ প্রতিবাদ করছে, লড়াই করছে, সংগ্রাম করছে। আপনার চট্টগ্রামের মানুষ দীর্ঘকাল ধরে লড়াই করে চলছেন, সংগ্রাম করে চলছেন। 15 বছর ধরে আমরা এই ভয়াবহ দানবের বিরুদ্ধে লড়াই করছি। আবার নতুন একটা আইন করতে যাচ্ছে সম্ভবত, যেটা এখন ড্রাফট হয়ে আছে, এটা এখন আসেনি, আসবে। সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে একটা আইন হতে যাচ্ছে, যে আইনটা আরো ভয়াবহ। অর্থাৎ আপনি কোনো কিছু বললে আপনার ঘরে পর্যন্ত তারা আইন করতে পারবে, আপনার কথা সবই তারা নিতে পারবে, যে কোনো মুহূর্তে তার জন্য কোনো আইন লাগবে তারাই ব্যবস্থা নিতে পারবে। অর্থাৎ এটাকে সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদিতার মধ্যে নিয়ে আসা, একটা নিয়ন্ত্রণের মধ্যে, রাষ্ট্রের মধ্যে নিয়ে তারা মানুষকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা। ভয় দেখি বলতে বাংলাদেশের একটা অঞ্চল, অর্থাৎ আপনাদের চট্টগ্রাম এলাকা, মিয়ানমারের একটা অংশকে নিয়ে তার একটা নতুন রাষ্ট্র নির্মাণ করতে চায়, নতুন একটা ভূখণ্ড তৈরি করতে চায়। খ্রিস্টান ভূখণ্ড তৈরি করেছে, একটা নাম ধরে করেছে, ভয়াবহ কথা। আবার দেশের অংশকে নিয়ে অন্য কোন রাষ্ট্র অন্য কিছু করতে চায়, আর আমি বসে শুধু কথাই বলবো, তার জন্য কোনো ব্যবস্থা নেব না। আমরা জানতে চাই, এটা পরিষ্কার করে জনগণের সামনে তিনি তুলবেন, কারা চায়, কেন চায়, কিভাবে চায়। শুধু বললেই তো হবে না, জনগণকে সেটার জন্য অবশ্যই তৈরি করতে হবে। তার সেই শক্তি নেই, তিনি তো ওই তামাশার খেলা খেলে খেলে ক্ষমতায় টিকে আছেন। একবার ওর সঙ্গে ভাব, একবার ওর সঙ্গে ভাব, একবার ওর সঙ্গে ভাব, এই করে টিকে আছেন। সেটা টিকে থাকা যায় না যে সরকারের পিছনে জনগণের ম্যান্ডেট না থাকে, জনগণের সরকার না থাকে,
যার প্রতিনিধিত্ব না থাকে জনগণের কাছে, তারা কখনোই দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে পারে না। এই বন্ধুগণ, মুক্ত বাড়াবো না, এই কথাটা বলে শেষ করতে চাই। আমাদেরকে আমাদের বাংলাদেশের জাতির জন্য স্বাধীনভাবে বেঁচে থাকতে চাই, যদি সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, গণতন্ত্র যদি ফিরে আনতে চাই, আমার অধিকার আমি প্রতিষ্ঠিত করতে চাই, আমার ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাকে অবশ্যই আজকে আন্দোলনের মধ্য দিয়ে একটা ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে সত্যিকার অর্থে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। তার জন্য চাই কি ইস্পাতের ঐক্য। আজকে আবার আমি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল মত নির্বিশেষে সমস্ত সংগঠন ব্যক্তি সকলের কাছে আহ্বান জানাতে চাই যে আসুন, বিএনপির স্বার্থে নয়, কোন দলের স্বার্থে নয়, কোন ব্যক্তির স্বার্থে নয়, আজকে আমাদের নিজেদের স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে, নিজেদের আত্মরক্ষার জন্য, দেশের জন্য, দেশমাতৃকার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে আজকে রিক্ত কণ্ঠে চিৎকার করে বলতে হবে, রাস্তায় নেমে আসতে হবে এবং এদেরকে পরাজিত করতে হবে। আমি আশা করব যে আজকে যে সেমিনার আপনারা এখানে করলেন